চলো আমরা ঘনক আকৃতির একটা বস্তু নিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, ধরো এটা ছিল আমার ঘনক আকৃতির বস্তুটা। হ্যাঁ, এই যে এ বি সি ডি, এই যে দেখো এটা হচ্ছে ঘনকটা, কালো কালারে যেটা আছে এটা হচ্ছে ঘনক। এই ঘনক মানে কি, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ধরো দৈর্ঘ্য এল, প্রস্থ এল, উচ্চতা এল। হ্যাঁ, এল দৈর্ঘ্যের এল হচ্ছে এই ঘনকটার দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য হচ্ছে এল। এল দৈর্ঘ্যের একটা ঘনক নিয়ে নিছো। এল দৈর্ঘ্যের ঘনক মানে এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। এখন ঘনক আকৃতির একটা বস্তুতে ধরো হচ্ছে আমি এটা নিচের দিকটা ধরো আঠা দিয়ে আটকায় ফেলছি, নিচের দিকটা লাগানো, একদম লাগানো, নিচেরটা নড়তে পারবে না। এখন আমি কি করছি, উপরের এ বি সি ডি এই সারফেসটাতে আমি কি করছি, আনুভূমিকভাবে একটা বল প্রয়োগ করছি। আনুভূমিকভাবে জাস্ট হরাইজন্টালি একটা বল প্রয়োগ করছি। আনুভূমিকভাবে এমনভাবে আমি বলটা প্রয়োগ করছি যাতে এখানের মধ্যে দেখো এই যে এফ পরিমাণ বল এখানের মধ্যে, এটা হচ্ছে এই এফটা হচ্ছে বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স বা প্রযুক্ত বল। এই বলটা তুমি দিচ্ছ জাস্ট উপরের সারফেসটাতে। এখন যখন এই বলটা দিলা তখন এই এ বিন্দুটা এ প্রাইম বিন্দুতে চলে আসছে, মানে এই বিন্দুটা এ প্রাইমে চলে আসছে, মানে এল স্মরণ হয়েছে। বি চলে গেছে বি প্রাইমে, মানে এটাও এল পরিমাণ সামনে, এটা এল পরিমাণ আগে এলে এটাও এল পরিমাণ সামনে চলে আসবে। সি চলে আসছে সি প্রাইমে, ডি চলে আসছে ডি প্রাইমে। মানে দেখো তারপর আমি এ এল আর এ প্রাইম এম আর, কারণ নিচেরটা কিন্তু সরে নাই, শুধু উপরের প্রান্তটা সরে গেছে। সরে যাওয়াতে দেখো এই সারফেসটা কিন্তু এখন এ আছে, জাস্ট হচ্ছে কি এটা একটু মোচড় খেয়ে গেছে, যোগ করে দিলে এটা যোগ করে দিছি। দেখো এটা ছিল একটা ঘনক, হয়ে গেছে একটা রম্বস আকৃতির ঘনবস্তু, রম্বস আকৃতি। তাহলে পুরো জিনিসটার কিন্তু আকার পরিবর্তন হয়ে যাবে। এটার কিন্তু আয়তন পরিবর্তন হয় নাই, এটার কিন্তু আয়তন ধ্রুব থাকবে, আয়তন পরিবর্তন হবে না, কিন্তু এখানে কি হয়ে যাবে, আকার পরিবর্তন হয়েছে, আকার বা শেপ পরিবর্তন হয়ে গেছে, আকার পরিবর্তন পরিবর্তন হবে। এই জন্য এটা সবচেয়ে সহজ বাংলা নাম হচ্ছে আকার বিকৃতি। এই যে দেখো এটা থিটা কোণে একটা মোচড় খায় গেছে, এই যে এটা এরকম সোজা ছিল, এটা এরকম থিটা কোণে মোচড় খায় গেল, তাই এই থিটাটার নাম হচ্ছে কি মোচড় বিকৃতি বা আকার বিকৃতি, আকার পরিবর্তন হয়েছে, তাই এটাকে বলে আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি। হ্যাঁ, কৃন্তন বিকৃতি। এই থিটাটাকে আমরা কি বলি, এখানে কৃন্তন বিকৃতি বা ব্যবর্তন বিকৃতি বা কাঠিন্য বিকৃতি বলি। এখানে এই যে স্মল এল যেটা দেখেছি এটার মান আসলে আরও অনেক ছোট, আমরা যাতে ছবিতে দেখতে পারি তাই এটাকে একটু বড় করে দেখানো হয়েছে, আর কিছু না। এখন আমি যদি শুধু এই সামনের সারফেসটা আলাদা করে আঁকি তাহলে তোমার জন্য হয়তো বা বুঝতে সুবিধা হবে। পুরাটা নায়িকা শুধু অতটুকু যদি দেখাই, এইখানেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। এইটাতেই দেখো, ধরো হচ্ছে এই পুরো জিনিসটা এরকম ছিল, এই আমি সামনের সারফেসটা শুধু দেখাচ্ছি, এই সারফেসটা। তো এখন এটা হচ্ছিল এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো আমার এখানের মধ্যে কি ছিল, নিচের দিকটা একদম আটকানো ছিল। আমি এখানে কি করছি, হরাইজন্টালি এক পরিমাণ বল প্রয়োগ করছি, এক পরিমাণ বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করাতে এই এ পয়েন্টটা এ প্রাইম পয়েন্টে চলে গেছে, এই পয়েন্টটা চলে গেছে কি এ প্রাইমে, মানে এল পরিমাণ সামনে চলে আসছে। আর এই যে বি পয়েন্টটা আর একটু সামনে চলে আসছে, এই বি প্রাইমে চলে আসছে, বিটা চলে গেছে বি প্রাইমে। তার মানে কি এইটার যে শেপ, নিচেরটা তো আটকানো, তাই ভাই এটা সরতে পারে নাই, এটা এরকম বেঁকে গেছে, এটার এরকম শেপ পরিবর্তন। এই যে এই অংশটা এখানে দেখাচ্ছে, এই যে দেখো থিটা কোণে বেঁকে গেছে, এটা হচ্ছে তোমার থিটা কোণে মোচড় খায় গেছে। এই যে থিটাটা, এই থিটাটাকেই আমরা বলি, শুধু একটা সারফেসে দেখালাম, তুমি আসল ফুল ছবিটা দেখতেই পাচ্ছ উপরে, পুরো ছবিটা এটারই একটা অংশ হচ্ছে এটা। তো আমি যখন এইভাবে প্রয়োগ করি, এই বল প্রয়োগ করলে এখানের মধ্যে কি হয়, এটা শেপ পরিবর্তন হয়ে যায়, আকার পরিবর্তন হয়ে যায়। আসলে এই যে তুমি বলটা প্রয়োগ করলা, বল প্রয়োগ করলে এটার আকার চেঞ্জ হয়ে গেল, এই আকার থিটা দেখো, এটার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এল, এটা হচ্ছে তোমার এল দৈর্ঘ্য। এই যে এটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে কি তোমার স্মল এল, এটা হচ্ছে ক্যাপিটাল এল, এটা হচ্ছে ক্যাপিটাল এল, এটা হচ্ছে স্মল এল, বা এটা হচ্ছে তোমার স্মল এল, এটা হচ্ছে ক্যাপিটাল। এটা ঘনক সব দিকেই
একটা দৈর্ঘ্য এল, ক্যাপিটাল এল। তাহলে আমরা দেখো এইটা যদি থিটা হয়, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তুমি এমনি লিখে দিতে পারো টেন থিটা লম্ব বাই ভূমি মানে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা লিখতেই পারো। স্মল লম্ব বাই ভূমি এটা লিখতে পারো। এখন তুমি বলতে পারো যে এখানে থিটাটা খুব ক্ষুদ্র। আমরা জানি থিটা যদি খুব ক্ষুদ্র হয় এবং থিটাকে যদি রেডিয়ানে প্রকাশ করা হয়, থিটা খুব ক্ষুদ্র হলে এবং থিটাকে রেডিয়ানে প্রকাশ করলে থিটা যদি খুব ক্ষুদ্র হয় এবং থিটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, তাহলে টেন থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়। টেন থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়। তার মানে কি এখানে লিখে দিতে পারি থিটা ইকুয়াল টু টেন ইনভার্স আসলে এল বাই এল। এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে থিটার মান যখন অনেক বড় হয়। আদারওয়াইজ আমি যদি টেন থিটাকে থিটা লিখি, থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে থিটা ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাই লেখা যাবে। থিটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা লিখতে পারবা। এটা হচ্ছে কখন, যখন থিটা 4 ডিগ্রি থেকে বড়, 4 ডিগ্রি, এটা হচ্ছে থিটা যখন 4 ডিগ্রি থেকে বড়। আর যদি থিটা 4 ডিগ্রি বা 4 ডিগ্রি থেকে ছোট হয়, 4 ডিগ্রি বা 4 ডিগ্রি থেকে ছোট হয়, স্মলার দেন অর ইকুয়াল 4 ডিগ্রি, তখন থিটা হচ্ছে মানে আসলে না ভাইয়া, এখানে প্রসারণ, এইখানে যে সরে যাচ্ছে তুমি বল প্রয়োগ করাতে, এই যে এই বিকৃতিটা হচ্ছে, এই স্মল এল এর মান, এটার মানটা অনেক কম হয়। তো এই আকারটা অনেক অল্প পরিমাণ, ধরো লোহাতে বল দিলে আনুভূমিকভাবে লোহার এই প্রান্তটা কতটুকু সরে যাবে, খুবই সামান্য। মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবা কিনা সন্দেহ আছে, স্পেশাল মাইক্রোস্কোপ লাগবে যে এটা কতটুকু সরে গেছে। মানে এলের মানটা অনেক কম, এলের মান অনেক কম হলে থিটার মান অনেক কম হবে, আর থিটার মান অনেক কম হলে সেই ক্ষেত্রে আমরা টেন থিটা ইকুয়াল টু থিটা লিখতে পারবো। আর যদি এমন হয় যে না অনেক বেশি বিকৃতি হয়ে গেছে, ধরো তুমি বড় একটা বই নিয়ে তুমি আনুভূমিকভাবে বল প্রয়োগ করো, দেখবা যে বইয়ের শেপটা সাইড থেকে দেখলে দেখবে এটা সুন্দর একটা আয়তাকার বস্তু দেখা যাচ্ছে, কিন্তু আনুভূমিকভাবে বল করলে দেখবে সেটা সামান্তরিক হয়ে যাবে। বা এত ঘনক নিচ্ছি তাই আমারটা রম্বস হয়েছে। আর তুমি যখন আয়তাকার কোনো বস্তু নিবা, তখন সেটার আকার পরিবর্তন হয়ে সেটা কী হয়ে যাবে, সামান্তরিক হয়ে যাবে। তাহলে কিন্তন বিকৃতিতে বা ব্যাবর্তন বিকৃতিতে বা আকার বিকৃতিতে বা মোচড় বিকৃতিতে আয়তনের কোনো পরিবর্তন হয় না। আয়তন আগে যা ছিল আয়তন তাই থাকে, শুধুমাত্র আকারের পরিবর্তন হয়। এটা শেপটা চেঞ্জ হয়ে যায়, শেপটা বর্গক্ষেত্র থেকে রম্বস হয়ে যায়, বা ঘন বর্গক্ষেত্র থাকলে সেটা রম্বস হয়ে যায়। আকারটা যদি আয়তক্ষেত্র থাকে তাহলে সেটা কী হয়ে যায়, সামান্তরিক হয়ে যায়। তুমি একটা সারফেসে বলটা প্রয়োগ করছো, কিন্তু এই যে আনুভূমিকভাবে একটা বল প্রয়োগ করছো। আচ্ছা ঠিক আছে, তো এই থিটাটাকে, এই থিটার কোনো এতদিন আর কি আমার বিকৃতির কোনো একক ছিল না, কিন্তু এখানে বিকৃতির একক আছে। আমরা এইখানে বিকৃতি, যেহেতু থিটা একটা কোণ, আমরা একটা কোণ প্রকাশ করি কি ডিগ্রিতে, রেডিয়ানে, গ্রেডিয়ানে, তিনভাবে প্রকাশ করি, কিন্তু এখানে দেখো বলাই আছে থিটাকে কিসে প্রকাশ করতে হবে, রেডিয়ানে। তাহলে অবশ্যই এটা থিটা, যদি এটা এখানে বিকৃতি, এটা রেডিয়ানে বা RAD দিয়ে তুমি প্রকাশ করবা। থিটার একক হচ্ছে রেডিয়ান, মনে রাখতে হবে, রেডিয়ান দিয়ে আমরা এটাকে প্রকাশ করব। কিন্তু এটার মাত্রা নাই, রেডিয়ানের কোনো মাত্রা নাই, কিন্তু তার একক আছে, একক হচ্ছে রেডিয়ান। এটা কিন্তন বিকৃতি বা আকার বিকৃতি হচ্ছে থিটা, এটাকে রেডিয়ান এককে প্রকাশ করা হয়। এটা স্মল এল বাই ক্যাপিটাল এল, মানে এই দৈর্ঘ্য ডিভাইডেড বাই এই দৈর্ঘ্য, মানে থিটা। কেউ এটাকে এক্স, এটাকে ওয়াই দিয়ে এক্স বাই ওয়াই লিখে, কিছু যায় আসে না, তুমি কী দিয়ে প্রকাশ করতেছো, এটাকে ডিএল বাই এল লিখবে, তো এক একজন এক একভাবে প্রকাশ করতে পারবে, কোনো সমস্যা নাই। এই বিকৃতিটা, এই ছবিটা হচ্ছে এই জায়গাটার মেইন জিনিস, যে আকারটা পরিবর্তন হয়ে যায়, এই জিনিসটা। এখন আমি যদি পীড়নের ব্যাপারটা বুঝতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে এই ছবিটা আবার আমার একটু কাজে লাগবে। দেখো তুমি যখন এইভাবে বল প্রয়োগ করছো কোনো একটা, আচ্ছা আবার এখানে ছবিটা, তাতে কারণ এর আগের ছবিটা ভিডিওটা অফ হয়ে যাওয়াতে তোমরা দেখতে পারো না। ধরো হ্যাঁ, এরকমভাবে যদি চিন্তা করি, এখানে একটা ঘন বস্তু নিয়ে নিতে হবে, ঘনবস্তু না নিয়ে আয়তাকার ঘনবস্তু নিলেও চলতো।
স্কেল দিয়ে আঁকতে পারো, স্কেল দিয়ে আঁকলে আরও সুন্দর হবে। আমরা একটা ঘনবস্তু নিয়ে নিয়েছিলাম, এরকম একটা ঘনবস্তু, হ্যাঁ, যার দৈর্ঘ্য প্রস্থ, এটা একটা ঘনক, সব কথায় এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই নিচের জায়গাটা ফিক্সড, একদম ফিক্স থাকবে, মানে এই জায়গাটা নাড়াচাড়া করবে না। হ্যাঁ, এই নিচের তলটা এল এম এন ও এটা বলতে পারো, বা এটা একদম ফিক্স, এটা নড়াচড়া করবে না। তুমি কি করবা, এই উপরের যে সারফেসটা, এটার ক্ষেত্রফল হচ্ছে এ, এই ক্ষেত্রফলের এই সারফেসে আনুভূমিকভাবে একটা বল প্রয়োগ করছো। তো এখানের মধ্যে তুমি কি করছো, এভাবে আনুভূমিকভাবে একটা বল প্রয়োগ করছো হরিজন্টালি, এই তলের সমান্তরালে একটা বল প্রয়োগ করছো। এটা হচ্ছে তোমার প্রযুক্ত বল, এটা হচ্ছে তোমার প্রযুক্ত বল, তুমি এইভাবে বল প্রয়োগ করছো। এটা হচ্ছে কি প্রযুক্ত বল, এফ এক্সটার্নাল। এই প্রযুক্ত বলের কারণে ও কি হবে, বিকৃত হবে। হ্যাঁ, ধরো এই যে সারফেসটা আছে, এই সারফেসটাতে তুমি এ বি সি ডি এই বলটা প্রয়োগ করলা। এই বলটা প্রয়োগ করলে যে ঘটনাটা ঘটে, যে এটা এখান থেকে সামনে চলে আসবে। তো আসল কথা, এই ও তো আর একবারে এখান থেকে এখানে আসে না। ধরো হচ্ছে ও এখান থেকে এখানে আসছে, এই অবস্থানে আসছে, ধরো একটু সরে গেছে, মানে এটা একটু এখানে চলে আসছে, এই ডিটা একটু এখানে চলে আসছে। যখনই এখানে আসে, সাথে সাথে এইটার বিপরীতে একটা এই বাহ্যিক বলটাকে বাধা দেওয়ার জন্য একটা প্রত্যয়নী বল সৃষ্টি হয়ে যায়, সাথে 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 এটার বিপরীতে একটা বাধাদানকারী বল সৃষ্টি হয়ে যায়। এখন প্রথম দিকে আসলে এই বাধা দান দেওয়ার জন্য একটা বল সৃষ্টি হয়ে গেছে। এই বলটা কিন্তু তুমি দাও না, এটা এই আকারটা পরিবর্তন হওয়ার কারণে এটার ভেতরে সৃষ্টি হয়েছে। তাই হ্যাঁ, এই বলটাকে ওরা বলে ইন্টারনাল ফোর্স, বা এটাকে অভ্যন্তরীণ বল, বা আমরা এটাকে বলি প্রত্যয়নী বল, এটা সৃষ্টি হয়ে যায়। তো আসল কথা, প্রথম দিকে এই বলটার মান, এই ইন্টারনাল ফোর্সটার মান অনেক কম থাকে, কিন্তু ও তো বাহ্যিক বলটার মান বেশি, তার মানে কি ও আরও এদিকে আসবে। ও আরও যত এদিকে আসতে থাকে, তত এই বলটার মান বাড়তে থাকে। তো এরকম করে আস্তে 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 ধরো এখানে চলে আসছে। যখন এখানে চলে আসছে, এটা চলে আসছে এ প্রাইমে, ডিটা চলে আসছে ডি প্রাইমে, এভাবে যখন চলে আসছে, মানে এখানে অলরেডি এল পরিমাণ সরণ হয়ে গেছে, তখন এখানে যে ইন্টারনাল ফোর্সটা আছে, এখানে যে ইন্টারনাল ফোর্সটা, সেই ইন্টারনাল ফোর্সটা, এখানে ইন্টারনাল ফোর্সটা এক্সটার্নাল ফোর্সটার সমান হয়ে গেছে। তাই সে আর জায়গা পরিবর্তন করবে না, সে আর আকার পরিবর্তন করবে না। আকার পরিবর্তন, এটা হচ্ছে, কিন্তু তুমি এই ব্যাপারটা বোঝো যে এই যখনই আকারটা বিকৃত হচ্ছে, তখনই এখানে একটা বাধা দানকারী বল সৃষ্টি হয় এদিকে। তো ইন্টারনাল ফোর্সটার মান বাড়তেই থাকে, বাড়তে যত বিকৃত হতে থাকে তত এটা বাড়তে এখানে এই ইন্টারনাল ফোর্স, এটা কিন্তু হ্যাঁ বাহ্যিক না, এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। হ্যাঁ, এটা হচ্ছে এফ ইন্টারনাল, এটার মানও এফ, এটার মানটা এটার মানে সমান হয়ে গেছে, তখন এখানে এসে থেমে গেছে মানে কি, এটার শেপটা এরকম চেঞ্জ হয়ে গেছে, এটা এখান থেকে একটু মোচড় খেয়ে গেছে। আসলে ব্যাপারটা এমন না, এটাও সামনে আসছে, এটাও সামনে আসছে, তার মানে কি আলটিমেটলি শেপটা যদি দেখতে হয়, পুরো শেপটাই দেখো, মানে ও এখান থেকে এল পরিমাণ সামনে আসছে, এটা এল পরিমাণ সামনে আসছে, ও এল পরিমাণ সামনে আসছে, এটাও এল পরিমাণ সামনে আসছে, এখান থেকে এখানে এটাও এল পরিমাণ সামনে আসছে, এটাও এল পরিমাণ সামনে আসছে। পুরো আকারটাই দেখো, এখানে থিটা কোণে মোচড় হয়ে গেছে, থিটা, এই কোণটা হচ্ছে থিটা, কোণটা থিটা। পুরো জিনিসটা দেখো, আগের আকারটা কেমন ছিল আর এখনকার আকারটা কেমন হয়ে গেছে, আকারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো আকারটাই চেঞ্জ হয়ে গেছে। এরকম ছিল, এই আকারটা পরিবর্তন, জাস্ট শেপটা পরিবর্তন হয়ে গেছে। এখন এই শেপটা যখন পরিবর্তন হলো, তখন এই যে সারফেসটা, এই যে উপরের এই যে সারফেসটা, এইটার ক্ষেত্রফল তুমি বলতেছো, এই ক্ষেত্রফলে কি পরিমাণ প্রত্যয়নী বল সৃষ্টি হয়েছে। তুমি যদি বাহ্যিক বল নাও, হ্যাঁ এই ক্ষেত্রফলে আমি কি পরিমাণ বল দিছি,
তুমি কি পরিমাণ বল, এটার নাম প্রযুক্ত বল, এটা প্রযুক্ত বল, প্রযুক্ত বল বা বাহ্যিক বল, এক্সটার্নাল ফোর্স। আর এই বলটা হচ্ছে, এখানে যে বলটা দিচ্ছ এই বলটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল ফোর্স, বা এটা হচ্ছে প্রতিরোধমূলক বল, বাধাদানকারী বল, বা এটাকে আমরা বলি প্রত্যায়নী বল। এটা প্রত্যায়নী বল, প্রত্যায়নী বল বা এটার মান এফ, এই প্রযুক্ত বল এক্সটার্নাল ফোর্স, এটার মান কি এফ, দুইটা মান এফ। তুমি এখানে যে বলটা দিচ্ছ মানের দিক থেকে দুইটা সমান, আমি জাস্ট এই ইন্টারনাল ফোর্সের ব্যাপারটা বোঝাতে চাচ্ছি যে এই ক্ষেত্রে ফলে এখানে কি পরিমাণ প্রত্যায়নী বল সৃষ্টি হয়েছে। এখন তুমি যে পরিমাণ বাহ্যিক বল দিচ্ছ প্রত্যায়নী বলও সেটা, এই ক্ষেত্রে ফলে সবসময় ভাইয়া তুমি বলতেছিলা পীড়নে লম্বভাবে, কিন্তু এবার লম্বভাবে কিন্তু বলটা সৃষ্টি হয় নাই। এটা এই পীড়নটা অন্যান্য পীড়নের থেকে আলাদা। এই জন্য আমি তোমাকে বলছিলাম যে পীড়ন আসলে তিন ধরনের পীড়ন হলো তোমার দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, দুইটা পীড়নই কী হয় তলের লম্ব বরাবর সৃষ্টি হয়, কিন্তু এটা কিন্তু তলের লম্ব বরাবর তৈরি হয় না। এই যে সারফেসটা, এই সারফেসের সমান্তরালে, এই ক্ষেত্রফলের সমান্তরালে এই পীড়নটা সৃষ্টি হয়েছে। এই জন্যই না বড় হলে তোমরা যখন পীড়নকে প্রকাশ করবা তখন সিগমা আর টাও এই দুইভাবে প্রকাশ করে। কোনো একটা তলের লম্বভাবে যখন পীড়ন সৃষ্টি হয় তখন সেটাকে সিগমা দিয়ে প্রকাশ করে বড় হলে, আর যখন কোনো তলের সমান্তরালে পীড়ন সৃষ্টি হয় তখন সেটাকে কি করে, তখন সেটাকে টাও দিয়ে প্রকাশ করে। তো সিগমা আর টাও এই জন্য দুইটা নোটেশন দিয়ে পীড়নকে প্রকাশ করে, এমন না যে সিগমা আর টাও একই জিনিস। আমি যদিও টাও দিয়ে প্রকাশ করতেছি পীড়নকে, কিন্তু সিগমা বড় হলে এক ধরনের মিনিং আর টাও হচ্ছে আরেক ধরনের মিনিং। সিগমা হচ্ছে কি, দেখো এর আগে আয়তন পীড়ন দেখছো, তলের লম্বভাবে বল প্রয়োগ করছো, ওখানেও একটা সারফেসের লম্বভাবে বলটা তৈরি হয়েছে। তোমার দৈর্ঘ্য পীড়নের বেলাও ওইখানের মধ্যে ক্রস সেকশন বা প্রস্তুচ্ছেদ ক্ষেত্রফলের লম্বভাবে বলটা কাজ করতেছিল। সিগমা সবসময় হয় তলের লম্ব বরাবর, মানে আর টাওটা হয় কি তলের সমান্তরালে। তো এইগুলো প্রকাশভঙ্গিমা কোনো ইম্পর্টেন্ট না, মনে রেখো এখন যে পীড়নটা সৃষ্টি হচ্ছে সেটা এই যে তলটা, এই তলের সমান্তরালে, এখানে লম্বভাবে না, তলের সমান্তরালে, তলের সমান্তরালে কি পরিমাণ প্রত্যায়নী বল সৃষ্টি হয়েছে এর পরিমাণ। এই ক্ষেত্রফলে তলের সমান্তরালে এই পরিমাণ প্রত্যায়নী বল সৃষ্টি হয়েছে, তাহলে একক ক্ষেত্রফলে তলের সমান্তরালে কি পরিমাণ প্রত্যায়নী বল সৃষ্টি হবে, এফ বাই এ, তাহলে এই একক ক্ষেত্রফলে তলের সমান্তরালে যে পরিমাণ প্রত্যায়নী বল সৃষ্টি হয় এটার নাম পীড়ন, এটাকে আমরা স্ট্রেস বলবো। কিন্তু এই পীড়নটা কেন সৃষ্টি হয়েছে, আসলে আমার আকার বিকৃতির জন্য বা ক্রিন্তন বিকৃতির জন্য এই পীড়নটা সৃষ্টি হয়েছে, তাই এই পীড়নটাকে আমরা বলবো ক্রিন্তন পীড়ন, এটাকে আমরা বলি ক্রিন্তন। ক্রিন্তন এটার নামগুলোতে একটু আগে লিখছিলাম, ক্রিন্তন, ব্যাবর্তন, কাঠিন্য, দৃঢ়তা, বা সহজ নামটা ছিল আকার, আকার পীড়ন, আকার পীড়ন বলে দিই। আকার পীড়ন যে কোনো বাংলা নাম তুমি ব্যবহার করতে পারো, এটা আকার পীড়ন, এটাকে টাও দিয়ে প্রকাশ করে, এক্স্যাক্টলি এটাকে টাও দিয়ে প্রকাশ করে, টাও হচ্ছে এফ বাই এ, ক্রিন্তন পীড়ন বা আকার পীড়ন, এটা হচ্ছে টাও। এটা একটা সারফেসে তৈরি হয়। আসলে এই ব্যাপারটা তুমি যদি এই জিনিসটা দেখো, এখানে পীড়নটা তুমি ওরা এভাবে দেখাচ্ছে যে আমি এখানে যে টাওয়ারটা কাজ করে এটা সারফেসে, আসলে না এই পুরো জিনিসটা যদি এক্স্যাক্টলি দেখো, দেখো তোমার এই সারফেসটা ছিল এমন, এই সারফেসটা এরকম, এখন এই যে সারফেসটা, এই সারফেসটা নিচের দিক তো স্থির করে রাখছো, এখন তুমি এইভাবে, এটা হচ্ছে তোমার প্রযুক্ত পীড়নটা, তোমার বলটাই তো এই তলের সমান্তরালে ছিল। তো স্বাভাবিকভাবে এখানে তুমি যখন একটা টাও দিয়ে দাও, এখানের মধ্যে কি হয়, এটার বিপরীতে এখানে অটোমেটিক একটা টাও, মানে ওরা বলে পিওর শেয়ার, 100% শেয়ারে যখন একটা বস্তু থাকে তখন এরকম এই টাওটা যখন কাজ করে এভাবে, তো অটোমেটিক দেখো এটা একটা জিনিসকে এইভাবে, কারণ কি ওকে বাধা দেওয়ার জন্য এখানে বলটা কাজ করবে কীভাবে, এইভাবে এখানে পিওর শেয়ারে, মানে এই শুধু এই সারফেসটা না, এখানেও না একটা বল কাজ করে, এখানে বলটা কাজ করে এভাবে,
এখানে শেয়ারটা কাজ করে এইভাবে, এটা উপরের দিকে হলে এটা নিচের দিকে, উল্টা দিকে আর কি। শেয়ারে কোনো একটা ব্লক বা পার্টিকেল যখন দেখো কোনো একটা বস্তুর এরকম ঘনক আকারে আমি যদি নিয়ে নেই, দেখো এখানে টাওটা হচ্ছে এদিকে, তাহলে এখানে রেজিস্ট করার জন্য টাওটা হবে কি এদিকে, এখানের মধ্যে টাওটা হচ্ছে উপরের দিকে, দুটো মাথা একদিকে থাকবে, এখানের মধ্যে টাওটা হবে কি নিচের দিকে। তো পারফেক্ট শেয়ারে মানে তুমি একটা সারফেসে বুঝলেই হয়, কিন্তু আসলে মূল ঘটনাটা হয় কি কম্বাইন্ডলি এটা রেজিস্ট করার জন্য এদিকে একটা সৃষ্টি হয়, এটার জন্য এইদিকে সৃষ্টি হয়, পুরো জিনিসটা এরকম হয়ে যায়। তো আমি যদি এমনি বলি যে আমি এখানে পি কিউ আর এস দিই, এবিসিডি দিলে ধরো এটা পি কিউ আর এস, এটা এই সারফেসটা ধরো আমার এইটা হচ্ছে একটা কোণ, এটা হচ্ছে আরেকটা কোণ। তো দেখা যায় যে এইটার কারণে এই কর্ণ বরাবর এটা ইলংগেট হওয়ার চেষ্টা করে, মানে এটা প্রসারিত হয়, মানে এই এসকিউ যে কর্ণটা আছে এই কর্ণটা টেনশন বা তোমরা দুই ধরনের বল শিখছো, একটা হচ্ছে টেনজাইল ফোর্স, একটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, একটা হচ্ছে প্রসারণকারী বল, একটা হচ্ছে সংকুচনকারী বল। তো এই বলটার কারণে আসলে এটা প্রসারিত হবে। আর এইখানে দেখো এইখানে এইখানে বলটা এদিকে ছিল, এখানে বলটা এদিকে ছিল, তো এটা টাইনা এটাকে লম্বা করে ফেলে। আর এখানের মধ্যে এই বলটা এখানে দেখো এই দুইটার গোড়া এদিকে, এদিকে এটাও এদিকে, এটা সংকোচনকারী বল, এটা লব্ধিটা কাজ করবে এদিকে। তো এই কর্ণটা এইভাবে বলটা মানে কি এই কর্ণটা সংকুচিত হয়, এই কর্ণটা হবে প্রসারিত। মানে দেখো আমি তোমাকে ছবিটা এঁকে দেখাই তাহলে বুঝো। দেখো তুমি যখন আমাকে দেখাইছো এটা সামনে চলে গেছে, এটা সামনে চলে গেছে, তো আসল কথা নিচেরটা সরতে পারে নাই, এটা এরকম আকার চেঞ্জ হয়ে গেছে, আকার চেঞ্জ হয়ে গেছে মানে এরকম হয়ে গেছে আকারটা, এটার আকার চেঞ্জ হয়ে এমন হয়ে গেছে। দেখো একটা এই যে রম্বস বলো, এই রম্বসের কর্ণ কি সমান? একটা বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু সমান, বা আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু সমান, কিন্তু বর্গক্ষেত্র বা সামুদ্রিকের কর্ণ কিন্তু সমান না। দেখা যাবে যে এই কর্ণটা বড় হয়ে গেছে, এই কর্ণটা বেড়ে যায়, আর এই কর্ণটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। দেখো আগে কর্ণ দুটো সমান ছিল কিন্তু এরকম বেঁকে গেছে, এই কর্ণটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। এটা আসলে শেয়ারটা তোমরা পরে দিয়ে আরো ভালো করে বুঝবা। তো আপাতত আর কিছু না, ধরো একটা তরমুজ রাখলা, একটা তলোয়ার, ধারালো তলোয়ার দিয়ে তরমুজের আনুভূমিকভাবে তুমি বল প্রয়োগ, একটা সারফেসে বল প্রয়োগ করো, মনে রেখো একটা তলের সমান্তরাল বলটা প্রয়োগ করলে, আমি কোনো একটা সারফেসে বা কোনো একটা তলে যখন সমান্তরালে বল প্রয়োগ করি তখন ওই বলের কারণে তার বিপরীত দিকে একটা রেজিস্টিং ফোর্স তৈরি হয়, যেটার নাম শেয়ার, বা সেটা স্ট্রেস বলে, শেয়ারিং স্ট্রেস টাও, এটা হচ্ছে বাই এ। মানে একক ক্ষেত্রফলের এই যে যখন কোনো একটা আকার পরিবর্তন হয়, তুমি দেখো কোনো কিছুর আকার যখন পরিবর্তন হয় তখন ওই একটা ক্ষেত্রফলে ওই আকার পরিবর্তনের কারণে বা আকার বিকৃতির কারণে একটা ক্ষেত্রফলের সমান্তরালে একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রত্যয়নী বল সৃষ্টি হয় সেটাকে কৃন্তন পীড়ন বা ব্যাবর্তন পীড়ন বা শেয়ারিং স্ট্রেস বলে। এটাকে কি বলে, শেয়ারিং স্ট্রেস, এটাকে আমরা শেয়ারিং স্ট্রেস বলি। হ্যাঁ, শেয়ারিং স্ট্রেস। তো আসলে দেখা গেছে যে এইখানের মধ্যে ফুল পিওর শেয়ারে এই সারফেসে টাও এদিকে হলে এই সারফেসে টাওটা এদিকে হবে, এই সারফেসে টাওটা উপরের দিকে হলে এই সারফেসে নিচের দিকে, দেখো অপোজিট। তো এই টাও এর কারণে কি হয়েছে, এই যে দেখো এইদিকে টাও এদিকে, এখানে টাও এদিকে, এখানে টাও উপরের দিকে দিয়েছো, এখানে টাও নিচের দিকে। তেমন কি দেখো এই দুটো টাও কাজ করতেছে এদিকে, তাহলে এটা লব্ধিটা কাজ করবে এই বরাবর, এখন এটা লব্ধি কাজ করবে এদিকে, তার মানে কি এখানে বল, এটা লব্ধি বল এটাকে এভাবে টেনে ধরছে, টেনে ধরার কারণে টেনশন ফোর্স কাজ করতেছে, টেনজাইল ফোর্স বা প্রসারণকারী বল কাজ করতেছে। তাই প্রসারণকারী বলের কারণে দেখো এই কর্ণের দৈর্ঘ্য আগে যা ছিল এখন তার থেকে বেড়ে গেছে, মানে এই কর্ণটার দৈর্ঘ্য বেশি
বেড়ে যায়। আর এই কর্ণের যে দৈর্ঘ্যটা, এই যে এখানের মধ্যে এই কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু বেড়ে গেছে, আর এখানের মধ্যে এটা কমে গেছে কেন? দেখো এইটার লব্ধি কাজ করবে কি এদিকে, এটার লব্ধি কাজ করবে এদিকে, কারণ কি এই কর্ণ বরাবর দেখো এমনি বল কাজ করতেছে, কারণ কি এটা কি সংকোচনকারী বল। সংকোচনকারী বলের জন্য দেখো এই কর্ণটা ছোট হয়ে যায়, এই কর্ণটা ছোট হয়ে যায়। এখানে না দেখলে এখানে দেখে বোঝার চেষ্টা করো, এই কর্ণটা ছোট হয়ে গেছে। এই কর্ণটা মানে আগে যখন এটা কি ছিল, বর্গক্ষেত্র ছিল, দৈর্ঘ্য সমান ছিল, তো এবার কর্ণ দুইটার দৈর্ঘ্য অসমান হয়ে গেছে, সমান অসমান। কারণ কি এই কর্ণ বরাবর একটা টেনশন ফোর্স কাজ করতেছে, প্রসারণকারী বল কাজ করতেছে, আর এখানে একটা সংকোচনকারী বল কাজ করতেছে, যে কিনা এটাকে সংকুচিত করে ফেলে, এটাকে প্রসারিত করে ফেলে। তার মানে কি এই জন্য এটার আয়তনের কোনো পরিবর্তন হয় না, জাস্ট এটা এরকম খাড়া ছিল, এত কঠিনভাবে না বুঝো এটার শেপ পরিবর্তন হয়ে গেছে, জাস্ট হরিজন্টালি। নিচের জায়গাটা নড়তে পারে নাই, উপরের জায়গাটা সরে গেছে, উপরের জায়গাটা সরে যাওয়াতে তার আয়তনটা সেমই আছে, জাস্ট হেলে গেছে। তার মানে কি আয়তনটা পরিবর্তন হয়ে গেছে, আকার পরিবর্তন হয়ে গেছে। এটাকে আমরা বলি কি শেয়ারিং স্ট্রেস। হ্যাঁ, এই আকার বিকৃতি, এটাকে শেয়ারিং স্ট্রেন বলে। এই যে থিটা কোণে মোচড় খায় গেল, বেঁকে গেল, এই বেঁকে যাওয়ার কারণে কি হয়, এই সারফেসটাতে আসলে আমাদের কি হয়, এই সারফেসে আমাদের একটা প্রত্যায়নী বল সৃষ্টি হয়। এই ক্ষেত্রফলে দেখো আমি যে বাহ্যিক বলটা দিছিলাম কি এভাবে দিছিলাম, তখন সে বিকৃত হচ্ছে, সরে যাচ্ছে। যখনই এটা সরে যেতে থাকে, একটু একটু করে সরতে থাকে, সাথে সাথে এখানে প্রত্যায়নী বল মানে বিকৃতি হয়েছে, তাহলে এখানে একটা বাধাদানকারী বল সৃষ্টি হয়েছে। তো প্রথম দিকে এই বাধাদানকারী বলের মানটা কম থাকে, বাহ্যিক বলটা বেশি থাকে। তো আসল কথা তার মানে কি সে আরও সরবে, তো এখানে যত সরতে থাকে তত এই বাধাদানকারী বলের মান বাড়তে থাকে, বাড়তে যখন এখানে আসছে, তখন এই বাধাদানকারী বলের মান আর এই বাহ্যিক বলের মান সমান হয়ে গেছে, বা এই প্রত্যায়নী বলের মানটা এই এক্সটার্নাল ফোর্সের সমান হয়ে গেছে। তো তখন এটা এখানে এসে থেমে গেছে, মানে আর আকার পরিবর্তন করবে না। তাহলে এটার ক্ষেত্রফলটা কি এই ক্ষেত্রফলে এই তলের সমান্তরালে, সবসময় তলের লম্বভাবে বুঝছিলাম, এখানে তলের লম্বভাবে না, এই বলটা তৈরি হচ্ছে তলের সমান্তরালে। এই যে এই ক্ষেত্রফলটা হচ্ছে এই যে এই সারফেসটার ক্ষেত্রফল। এখন এই তলে এই ক্ষেত্রফলে এই বলের, এই বাহ্যিক বলের বিপরীতে এই প্রত্যায়নী বলটা সৃষ্টি হয়েছে। তাহলে এই ক্ষেত্রফলে এই তলের সমান্তরালে কি পরিমাণ প্রত্যায়নী বল সৃষ্টি হয়েছে, এর পরিমাণ। তাহলে এই ক্ষেত্রফলে তলের সমান্তরালে এই পরিমাণ বল সৃষ্টি হয়েছে, তাহলে একক ক্ষেত্রফলে তলের সমান্তরালে কতটুকু বল সৃষ্টি হয়েছে, এফ বাই এ। এটার নাম হচ্ছে ক্রিন্তন পীড়ন বা আকার পীড়ন বা শেয়ারিং স্ট্রেস। এটাকে শেয়ারিং টাও হচ্ছে এফ বাই এ। আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের পীড়ন পাই। এক ধরনের পীড়ন সৃষ্টি হয় তলের লম্ব বরাবর, আর এক ধরনের পীড়ন হচ্ছে তলের সমান্তরালে। এটা মাথায় রেখো, পীড়ন দুই ধরনের। আসলে আমরা তিন ধরনের পীড়ন পেয়েছি, একটা দৈর্ঘ্য পীড়ন, একটা আয়তন পীড়ন, একটা ক্রিন্তন পীড়ন। তাহলে তিন ধরনের পীড়ন, কিন্তু দৈর্ঘ্য পীড়ন আর আয়তন পীড়নে ওখানে বলটা সৃষ্টি হয়েছিল কি তলের লম্বভাবে। দৈর্ঘ্য পীড়ন আর আয়তন পীড়নে বল সৃষ্টি হয় কি তলের লম্বভাবে। আর ক্রিন্তন পীড়নে বা আকার পীড়নে বলটা সৃষ্টি হচ্ছে তলের সমান্তরালে, বা আমি যে বলটা প্রয়োগ করছি সেটা তলের সমান্তরালে। তাহলে এটা কিন্তু একটা পার্থক্য, যে দৈর্ঘ্য পীড়ন আর আয়তন পীড়ন এক ধরনের পীড়ন আসলে তলের লম্বভাবে। তো ওই পীড়নগুলোকে আসলে সিগমা দিয়ে প্রকাশ করে, আর সিগমা দিয়ে প্রকাশ করে আর কি বড় হলে। আর তলের সমান্তরালে যখন পীড়ন হয় তখন সেটাকে টাও দিয়ে প্রকাশ করে। তো প্রকাশ ভঙ্গিমা কিছু না, সিগমা দিয়ে তোমাদের বইয়ে আসলে পয়সনস রেশিও বুঝাইছে, তাই আমরা আসলে টাও দিয়ে কি করব, যে কোনো পীড়নকে বোঝাতে পারি, কোনো সমস্যা নেই, এটাতে কোনো ঝামেলা নেই। সিগমা দাও টাও দাও কিছু যায় আসে না। তবে ওই যে তখন আর কি তুমি সিগমা দিয়ে যদি ওইটা প্রকাশ করতে চাও, তখন পয়সনের অনুপাতকে সিগমা দিয়ে না প্রকাশ করে মিউ দিয়ে প্রকাশ করতে হয় আর কি। আমরা একটু পরে ওইটা পড়ব। দেখো, এখন এটা যদি বুঝে যাও, বা এই ছবিটা একটু পচা ছবিটা যদি বুঝে যাও, যে এই যে আকার পরিবর্তন হয়েছে, আসলে সবসময় মনে রেখো, আগে তুমি কি করবা, তোমাকে বল প্রয়োগ করতে হবে। তুমি বাহ্যিক একটা বল প্রয়োগ করবা, আগে তার বিকৃতি হবে, বিকৃতি হলে দেন এখানে কি হবে, ইন্টারনাল ফোর্সটা তৈরি হয়। ইন্টারনাল ফোর্সটা কিন্তু পরে তৈরি হয়, এমন না ইন্টারনাল ফোর্সটা ফার্স্টে তৈরি হয়ে যাবে।
ইন্টারনাল ফোর্সটা এই ক্ষেত্রফলে ওই প্রযুক্ত বলের বিপরীতে সৃষ্টি, এফ ইন্টারনাল। প্রযুক্ত বলটার দিকে, ইন্টারনাল ফোর্সটার দিকে, হ্যাঁ, এটাই তোমার প্রত্যায়নের বল। আচ্ছা দেখ, আগে তোমার বিকৃতি হইতে হবে, দেন পীড়ন হবে। এখন তোমার হুকের সূত্রটা মনে আছে তো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো আমরা হুকের সূত্র থেকে আমরা একটা ধ্রুবক বের করে ফেলতে পারি। এখানে আমরা এখন যেটা করতে চাই, আমার মূল ছবি এটা, মানে যে কোনো কিছুই তুমি দেখো না কেন, এটার মূল ছবি হচ্ছে এটাই, এটাই থাকবে যে মূল ছবি এটা, যে তুমি এখানে কি করবা, বল প্রয়োগ করবা, বল প্রয়োগ করলে এটার আকার পরিবর্তন হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে মধ্যে একটা বিকৃতি হয়েছে, যেটাকে আমরা ক্লিন্টন বিকৃতি বলছি, যেটাকে থিটা দিয়ে প্রকাশ করছি, বা স্মল এল বাই ক্যাপিটাল এলও বলে কেউ কেউ। এখানে বিকৃতিটা খুব কম হয়, তার মানে কি এলের মান খুব ছোট, হাতে থিটার মান খুব ছোট, থিটা খুব ক্ষুদ্র হলে আর থিটাকে রেডিয়ানে প্রকাশ করলে টেন থিটাকে থিটা দিয়ে প্রকাশ করা যায় আসলে। তাহলে টেন থিটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, তো থিটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল লেখা যেতে পারে আমাদের। এখন আমরা যদি তোমাকে এভাবে বলি যে ধরো আমরা এখন যেটা শিখতে চাই সেটা হচ্ছে এটা, ক্রিন্তন বা ব্যবর্তন বা দৃঢ়তা বা কাঠিন্য, দৃঢ়তা, ক্রিন্তন, ব্যবর্তন, দৃঢ়তা, কাঠিন্য, মোচড় বা আকার গুণাঙ্ক, বা আমরা বলতে পারি শেয়ারিং মডুলাস, আমরা এটাকে শেয়ারিং মডুলাস অথবা বলি মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি, পরের কথাটাই বেশি বলে, মডুলাস অফ রিজিডিটি, মডুলাস অফ রিজিডিটি, মানে এইটা নামের পরে নাম। ক্রিন্তন গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, কাঠিন্য গুণাঙ্ক, মোচড় গুণাঙ্ক, আকার গুণাঙ্ক। তোমরা না নামগুলো মুখস্থ করো, কারণ স্যাররা এক এক সময় এক এক নাম বলে, তখন আমাদের বুঝতে কষ্ট হয়। শেয়ারিং মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি, তো এটাকে প্রকাশ করার জন্য আমরা এন দিয়ে প্রকাশ করি, এন। এটাকে ইটা দিয়ে প্রকাশ করে, এন দিয়ে প্রকাশ করে, ইটা চিহ্ন দিয়ে প্রকাশ করে, ইটা চিহ্ন দিয়ে প্রকাশ করে, এটাকে ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করে, মডুলাস অফ রিজিডিটি, জি দিয়ে প্রকাশ করে, জি ক্রিন্তন গুণাঙ্ক। তো আমাদের বইয়ে এন দিয়ে প্রকাশ করা হয়েছে, তো এন, ইটা, ক্যাপিটাল জি, কি প্রকাশ ভঙ্গিমা আবারও বলছি কিছু না, কিন্তু ভাইয়া সবগুলো প্রকাশ ভঙ্গিমা লিখে দিই, কারণ যাতে পরবর্তীতে তোমরা যখন পড়াশোনা করতে যাবা, বিভিন্ন বই পড়বা, যাতে দেখে তুমি বুঝতে পারো যে কোনটাকে কি দিয়ে প্রকাশ করতে আসলে। তো আমরা ক্রিন্তন গুণাঙ্ক বা আকার গুণাঙ্ক বা শেয়ারিং মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি কাকে বলে, এটা ওই হুকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি। হুকের সূত্র অনুসারে লিখে দিতে পারবো। হুকের সূত্র অনুসারে লিখতে পারবো স্থিতিস্থাপক সীমার মধ্যে লাস্ট ক্লাসে তোমরা আরেকটা জিনিস শিখছিলা, সমানুপাতিক সীমা।
ভাইয়া বলছিলাম যে আসলে হুক যেটা ধরে নিচ্ছে যে সমানুপাতিকের সীমা আর স্থিতিস্থাপক সীমা একই বিন্দু। তোমাকে যে একটা গ্রাফে দেখাইছিলাম এ আর বি দুইটা আলাদা আলাদা পয়েন্ট। স্থিতিস্থাপক সীমা পর্যন্ত আসলে সমানুপাতিক থাকে না, সমানুপাতিকের সীমা আলাদা। কিন্তু এ বি মানে স্থিতিস্থাপক সীমা আর সমানুপাতিক সীমাটা এত কাছাকাছি যে হুক কী ধরে নিচ্ছে ওই দুইটাকে একই জিনিস বলে দিচ্ছে। তো স্যার যে খুব বড় ভুল করে ফেলছে এমন কিছু না। তো আমরা সবসময় স্যারেরটাই ধরে নিই যে হুকের সূত্র অনুসারে স্যার যেটা বুঝতে সেটাই লিখে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে লেখা উচিত আসলে সমানুপাতিক সীমার মধ্যে। কিন্তু আমরা সবসময় হুক যেটা বলছি সেটাই বলি, আমরা সমানুপাতিকের সীমা আর স্থিতিস্থাপক সীমাকে একই বিন্দু ধরে নিচ্ছি একই জায়গায় আছে। অবশ্য ওরা এত দূরে না যে যাদেরকে এক বিন্দু ধরা যাবে না। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা জানি পীড়ন বিকৃতি সমানুপাতিক। তো এখন বলছি যে ক্রিন্তন পীড়ন, তোমার ক্রিন্তন পীড়ন সমানুপাতিক ক্রিন্তন বিকৃতি। এটা লিখে দিতে পারি, ক্রিন্তন পীড়ন ক্রিন্তন বিকৃতি সমানুপাতিক। আচ্ছা, স্থিতিস্থাপক সীমার মধ্যে ক্রিন্তন পীড়ন ক্রিন্তন বিকৃতি সমানুপাতিক। তাই যদি হয় ক্রিন্তন পীড়নটা ক্রিন্তন বিকৃতি সমানুপাতিক, হ্যাঁ, তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিতে চাই। তাহলে ক্রিন্তন পীড়ন ইকুয়াল টু একটা ধ্রুবক। সবসময় আমরা এই কাজটা করি যে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসি। ধ্রুবক নিয়ে আসলেই হয় ক্রিন্তন বিকৃতি। তো এই ক্রিন্তন বিকৃতিটাকে নিচে নিয়ে আসলাম, ক্রিন্তন পীড়ন ডিভাইডেড বাই ক্রিন্তন বিকৃতি। এটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটার নাম হচ্ছে কি আসলে ক্রিন্তন গুণাঙ্ক। এই ধ্রুবকটাকেই বলে ক্রিন্তন গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি বা শেয়ারিং মডুলাস। শেয়ারিং মডুলাস, শেয়ারিং স্ট্রেইন, শেয়ারিং স্ট্রেস, শেয়ারিং মডুলাস, ক্রিন্তন গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি এটাকেই আমরা এন দিয়ে প্রকাশ করি। তাহলে তুমি এন দিয়ে প্রকাশ করো বা এটা দিয়ে প্রকাশ করো, জি দিয়ে প্রকাশ করো না কেন, এন ইকুয়াল টু ক্রিন্তন পীড়ন ডিভাইডেড বাই ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন পীড়ন ডিভাইডেড বাই ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন পীড়ন ডিভাইডেড বাই ক্রিন্তন বিকৃতি। এটাই হচ্ছে তোমার ক্রিন্তন গুণাঙ্ক, ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। তো আসলে আমরা ক্রিন্তন পীড়নকে টাও দিয়ে প্রকাশ করতে পারি, টাও এন। এটাকে প্রকাশ করতে পারি টাও, ক্রিন্তন বিকৃতি হচ্ছে টাও বাই থিটা, এটা লেখা যেতে পারে। এন হচ্ছে টাও বাই থিটা, এটা লিখতে পারো। বা এন ইকুয়াল টু টাও, টাও তো তোমার এফ বাই এ ডিভাইডেড বাই থিটা, এটা লিখতে পারো। বা এন ইকুয়াল টু এফ বাই এ থিটা, এটা লিখতে পারো। হ্যাঁ, এটা ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এন ইকুয়াল টু এফ বাই এ থিটা, এটা বলা যেতে পারে। অথবা তুমি এটা লিখতে পারো, এন ইকুয়াল টু ক্রিন্তন গুণাঙ্ক বা আকার গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক এন। এটা হচ্ছে লিখে দিচ্ছি ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। তুমি এটাকে লিখতে পারো, ক্রিন্তন পীড়ন হচ্ছে এফ বাই এ, ক্রিন্তন বিকৃতি হচ্ছে ছোট এল বাই বড় এল, এটা লিখতে পারো। বা এফ ক্যাপিটাল এল স্মল এল লিখতে পারো। এটা অবশ্য তখনই লেখা যায়, ক্রিন্তন বিকৃতি হচ্ছে আসলে থিটা, থিটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। হ্যাঁ, ক্রিন্তন পীড়নটা হচ্ছে টাও,
তোমার টাওটা হচ্ছে কি আসলে তোমার টাওটা হচ্ছে আর কিছুই না, এখানে থিটা হচ্ছে L/L তখনই লেখা যাবে যদি তোমার অনেক ক্ষুদ্র হয়, মানে তোমার থিটাটা যদি অনেক ক্ষুদ্র হয় তখনই লিখতে পারবে। তো এভাবে লেখা সম্ভব। তো আমি এভাবে লিখি আর এভাবে লিখি, যেটাই লিখি না কেন আমাদের কিন্তন গুণাঙ্ক এটার এককও হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, মানে এদের মাত্রা একক এগুলো কি হয় না, চেঞ্জ হয় না, চাপের মাত্রা চাপের এক কিন্তন গুণাঙ্ক। তো আমাদের তাহলে আসলে তোমরা আপাতত 3টা বিকৃতি, দেখা বুঝলাম 4টা বিকৃতি আছে, যদিও 3টা বিকৃতি আর 3টা পীড়ন শিখছি। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটাকে ইয়ং এর গুণাঙ্ক বলে। আরেকটা হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন পীড়ন, আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস যেটাকে অসমনমতা বলছিলা তোমরা। আরেকটা হচ্ছে কৃন্তন বিকৃতি, কৃন্তন পীড়ন, কৃন্তন গুণাঙ্ক। এই 3টা গুণাঙ্ক তোমাকে মনে রাখতে হবে যে তুমি যদি একটা কঠিন পদার্থ নাও, যেমন লোহা কঠিন, ইস্পাত কঠিন, কঠিন পদার্থের না কঠিন পদার্থে 3 ধরনের গুণাঙ্কই থাকে। তো 3 ধরনের গুণাঙ্ক শিখছি। যে কোনো একটা কঠিন পদার্থ যদি নাও, কঠিন কোনো একটা পদার্থ নিলে, একটা কঠিন পদার্থের আসলে ইয়ং এর গুণাঙ্ক, একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে ইয়ং গুণাঙ্ক ওয়াই, তারপর হচ্ছে আয়তন গুণাঙ্ক, দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক এটাকে কেউ কেউ ই দিয়ে প্রকাশ করে, আবার আমরা হচ্ছে আয়তন গুণাঙ্ক এটা বি অথবা আর কে দিয়ে প্রকাশ করতে পারি, কে। আরেকটা হচ্ছে কি শেয়ারিং মডুলাস এন, এটা হচ্ছে ইটা আর জি দিয়ে প্রকাশ করে, এন ইটা অথবা জি দিয়ে প্রকাশ করব। যে একটা কঠিন পদার্থের ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং কৃন্তন গুণাঙ্ক সবগুলো গুণাঙ্কই থাকবে, কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের শুধুমাত্র আয়তন গুণাঙ্ক থাকে। শুধুমাত্র আয়তন গুণাঙ্ক থাকে। হ্যাঁ, কঠিন পদার্থের ওয়াই বি এন 3টাই থাকবে, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক 3টাই থাকে, মানে ওইটা 3টে পরিবর্তন হয়, দৈর্ঘ্য পরিবর্তন হয়, আয়তন পরিবর্তন হয়, আকার পরিবর্তন হতে পারে কঠিন পদার্থের, কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের শুধুমাত্র আয়তন পরিবর্তন হয়, তাই তার শুধুমাত্র আয়তন গুণাঙ্ক থাকবে, এই জিনিসটা জানো। আর আমার মান জানতে হয়, তাৎপর্য জানতে হয়। তোমরা 2টা তাৎপর্য বই থেকে পড়াইছিলাম, আরেকটা তাৎপর্য এখানে দেওয়া আছে, যেমন তোমার এখানে দেওয়া আছে দৃঢ়তা গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক, সাধারণত স্যারের বই। যেমন অ্যালুমিনিয়ামের দৃঢ়তা গুণাঙ্ক বা কাঠিন্য গুণাঙ্ক 2.6 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার বলতে আমরা কি বুঝি? তো দেখো, অ্যালুমিনিয়ামের দৃঢ়তা গুণাঙ্ক বা কাঠিন্য গুণাঙ্ক হচ্ছে 2.6 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার বলতে আমরা বুঝি যে একটা অ্যালুমিনিয়াম ঘনকের আকৃতি পরিবর্তন করে, একটা অ্যালুমিনিয়ামের ঘনকের আকৃতি পরিবর্তন করে 1 রেডিয়ান ব্যবর্তন গুণ উৎপন্ন করতে ওই ঘনকের পৃষ্ঠের প্রতি বর্গমিটার ক্ষেত্রফলের উপর 2.6 × 10⁻10 নিউটন স্পর্শিনী বল প্রয়োগ করতে হবে। তার মানে কি, আমরা যদি এখানের মধ্যে আমাদের ধর হচ্ছে অ্যালুমিনিয়ামের কৃন্তন গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক বা কাঠিন্য গুণাঙ্ক 2.6 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বুঝবো? মানে অ্যালুমিনিয়ামের
ক্রিন্টন গুণাঙ্ক হচ্ছে 2.6 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এটা বলতে আমরা কি বুঝি? তো আমরা এটার ইয়ংয়ের গুণাঙ্ক এটার ক্রিন্টন গুণাঙ্ক 2.6 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার বলতে বুঝি এই যে একটা ঘনক আকৃতির একটা অ্যালুমিনিয়াম ঘনকে, ধরো এটা একটা অ্যালুমিনিয়ামের ঘনক ছিল, একটা অ্যালুমিনিয়াম ঘনকের, হ্যাঁ, এখানের মধ্যে আমি যে একটা তলের সমান্তরালে আমরা যদি 2.6 ইন্টু 10⁻10 নিউটন বল প্রয়োগ করি, এই তলের সমান্তরালে স্পর্শকীয়ভাবে 2.6 ইন্টু 10⁻10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এখানে এক একক বা এক রেডিয়ান ব্যবর্তন কোণ বা এক রেডিয়ান কি হবে, ক্রিন্টন বিকৃতি হবে। বা তুমি বলতে পারো অ্যালুমিনিয়ামের এক রেডিয়ান ক্রিন্টন বিকৃতি সৃষ্টি করার জন্য একটা অ্যালুমিনিয়ামের ঘনকে এক রেডিয়ান ক্রিন্টন বিকৃতি সৃষ্টি করার জন্য অ্যালুমিনিয়ামের ঘনকের যে কোনো একটা তলের স্পর্শক বরাবর 2.6 ইন্টু 10⁻10 নিউটন বল প্রয়োগ করতে হবে, তাহলে তার এক রেডিয়ান ব্যবর্তন কোণ বা ক্রিন্টন বিকৃতি সৃষ্টি হবে। এখন আমাদের যাই হোক, তোমরা তাৎপর্যগুলো যে কোনো বই থেকে পড়ে নিবা, তিনটা মিনিমাম, একটা দুইটা তিনটা, মানে তিনটার জন্য তিনটা তাৎপর্য, কারণ এই তাৎপর্যগুলো পরীক্ষা আসে। আর তোমরা যারা মেডিকেলে পড়তে চাও তোমাদেরকে পুরো একটা চার্ট মুখস্থ করতে হবে, ফুল একটা চার্ট মুখস্থ করবা তোমরা দেখবা বইয়ের মধ্যে ইসাক স্যারের বই একটু কম দেওয়া আছে, ভাইয়ের হাতে পুরাতন শাহজাহান তপন স্যারের বই, এই পুরাতন শাহজাহান তপন স্যারের বই দেখবা এখানের মধ্যে নতুন শাহজাহান তপন স্যারের বইও আছে, এটা আমি না হয় ছবি তুলে আবার দিয়ে দিব তোমাকে, যে স্থিতিস্থাপক গুণাঙ্কের তালিকা সারণী নম্বর 9.1, এই সারণীটা তোমাদের মুখস্থ করতে হয় মেডিকেলের জন্য খুব। এখানে যেমন অ্যালুমিনিয়ামের জন্য দেওয়া আছে ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, পিতলের জন্য দেওয়া আছে তামা, কাঁচ, লোহা, সীসা, নিকেল, ইস্পাত, পানি, পারদ, পেট্রোলিয়াম, গ্লিসারিন, ইথাইল অ্যালকোহল। দেখো নিচেরগুলো হচ্ছে তরল আর গ্যাসীয়। তরল পদার্থ, তরল দেখে তার শুধু আয়তন গুণাঙ্ক আছে, তাদের কোনো ইয়ংয়ের গুণাঙ্ক নাই, তাদের কোনো ক্রিন্টন গুণাঙ্ক নাই। আর অ্যালুমিনিয়াম, পিতল, তামা, কাঁচ, লোহা, পেটা লোহা, ঢালাই লোহা, সীসা, নিকেল, ইস্পাত, এগুলো কঠিন পদার্থ। তাই দেখো এগুলো তিনটে আছে, ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক বা ক্রিন্টন গুণাঙ্ক, সবগুলো গুণাঙ্ক আছে। আর এখানে দেখো এই যে 7, 10, 13 লিখছে, উপরে আবার কিন্তু 10⁻10 লেখা আছে, এটা খেয়াল রাখো। এই 7 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার, এটা 7.7 ইন্টু 10⁻10 নিউটন, মানে সবগুলোর সাথে 10⁻10 আছে, বারবার না লিখে উপরে লিখে দিচ্ছে আর কি স্যার। তো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, আর এইভাবে মুখস্থ করাটা ইজিয়ার। বিভিন্ন পদার্থে আমরা তিনটা গুণাঙ্ক শিখছি, ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক।